অভিশপ্ত প্রোগ্রাম। জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে প্রচন্ড গরম পড়েছে, কোথাও একটু বাতাস নেই, গাছের পাতাগুলো নড়ছে না। খেলা শেষে হাসান যখন বাড়ি ফিরল তখন সন্ধ্যা প্রায় ঘনিয়ে এসেছে। বাড়ি ফিরতেই হাসানের দাদু চেঁচিয়ে বলল, কিরে গরুগুলো ক্ষেত থেকে এনেছিস? বলেই গিয়েছিলাম দাদু, এখনই যাচ্ছি বলে দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল হাসান। হাসান আর ওর দাদু মিলে ছোট্ট সংসার। ওদের ছোটবেলাতে মা বাবাকে হারায়, তারপর থেকে দাদুর সাথেই থাকে। হাসানের কথা শুনে দাদু মুচকি হেসে ওরে বলল, পাগল ছেলে একটা। অন্ধকার নেমেছে চারদিকে, একটা কালো বিড়াল অঙ্গিনায় বসে মিউ মিউ করছে। হাসানের দাদু হারিকেন জ্বালিয়ে লাঠি দিয়ে তাড়া করলে বিড়ালটা একটু দূরে গিয়ে কালো বিড়ালটা ফকফকে সাদা বিড়ালে রূপান্তরিত হয়ে গেল। খুব অবাক হলো হাসানের দাদু। 7-5 না ভেবে বিড়ালটার পিছনে ছুটতে লাগলেন তিনি। বিড়ালটি দৌড়ে বাঁশঝাড়ের দিকে চলে গেল। মোটা 6টা বাঁশঝাড় একসাথে এখানে। বিড়ালটার প্রতি অদ্ভুত আকর্ষণে তিনি বিড়ালটার সাথে বাঁশঝাড়গুলোর মাঝখানে চলে আসলেন। বিড়ালটি স্থির হয়ে দাঁড়িয়ে গেল। এতক্ষণে যেন বোধ ফিরে আসলো হাসানের দাদুর, কিন্তু এতক্ষণে দেরি হয়ে গেছে। ধীরে ধীরে সাদা বিড়াল কালো কুৎসিত ভয়ঙ্কর রূপ ধারণ করলো। প্রসাজিত হাসি উঠে উঠলো ভয়ঙ্কর চেহারাতে। তাৎক্ষণিক দাঁত বের হয়ে এলো লাল জ্বালাতা ভয়ে চিৎকার দিতে উঠলো হাসানের দাদু, কিন্তু একটুও শব্দ বের হলো না। প্রাণীটা 2 হাতে গলা চেপে ধরলো তার। এদিকে হাসান গরু নিয়ে বাড়ি ফিরে এসে দেখলো ওর দাদু সাদা কাপড় পরে উঠানে বসে আছে। একটু অবাক হয়ে হাসান জিজ্ঞেস করলো, এই রাতের বেলায় সাদা কাপড় পরে বসে আছো কেন দাদু? আমি আমার বোনের বাড়িতে যাব বলেই হাঁটতে শুরু করলেন তিনি। একটু পর আবার পিছনে ফিরে তাকিয়ে অদ্ভুত বাড়ি কণ্ঠে বললেন, কালো বিড়াল থেকে সাবধানে থাকিস। জিতু গাড় নাড়ালো। ওর দাদু চলে গেল। হাসান ঘরে ঢুকে বিছানায় শুয়ে ভাবলো, দাদু কালো বিড়ালের কথা কেন বললো? গভীর হলো রাত। হাসান গভীর ঘুমে হারিয়ে গেছে। পরের দিন সকালে চিৎকার চেঁচামেচি শুনে ঘুম ভাঙলো হাসানের। ঘুম উঠে বাইরে এসে দেখলো ওর দাদুর মৃতদেহ পড়ে আছে উঠানে, আর চারপাশে গ্রামের মানুষজন জড়ো হয়ে আছে। হাসান কিছুতেই বুঝতে পারলো না। রনি দৌড়ে এসে বলল, সকালে বাঁশঝাড়ের দিকে গিয়ে দেখে তার দাদু লাশ হয়ে পড়ে আছে, গলার আঙ্গুলে লাল লাল ছাপ। হাসান কিছু বলল না, বাকরুদ্ধ হয়ে পড়লো। ওর চোখে বের হয়ে পানি পড়তে লাগলো। দুপুরের আগেই দাফন কাফন সম্পূর্ণ করা হলো। দাদুর বট গাছের গোড়ায় বসে কান্না করছে হাসান। কিছুতেই ভাবতে পারছে না ওর দাদু নেই। আর সবচেয়ে বেশি যতটা ভাবছে সেটা হলো, দাদু মারা গেল কি করে? মাথায় ঢুকছে না ওর। মাথায় ঘুরপাক খাচ্ছে দাদুর শেষ কথাটা, কালো বিড়াল থেকে সাবধানে থাকিস। দুপুর গড়িয়ে বিকাল হলো। হাসান আস্তে আস্তে সন্ধ্যা ঘনিয়ে আসতেই তার বাড়ি চলে গেল। রানা মাছ ধরে বাঁশঝাড়ের পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ শুনতে পেল বাঁশঝাড়ের ভিতর থেকে কণ্ঠে বাঁশি বাজছে। একটু অবাক হলো এই ঝাড়ের বেলায় কে বাঁশি বাজাচ্ছে ওখানে। বাঁশঝাড়ের ভিতরে ঢুকলো, তখনই শো শো বাতাস বইতে লাগলো। প্রচন্ড বাতাসে বাঁশগুলো একটা আরেকটার সাথে সংঘর্ষে জোরে জোরে শব্দ করতে লাগলো। হঠাৎ দেখলো বাঁশঝাড়ে এক পাশে লাল টকটকে 2টি চোখ দেখা যাচ্ছে। একটু ছুটে পালাতে গেলেই কিন্তু এক পাও নড়তে পারলো না। আর স্পষ্ট হতে লাগলো আরো 2টি চোখ। একটু পরে হিংস্র আর বিকৃত চেহারা নিয়ে একজন ওর সামনে এসে দাঁড়ালো। ভয়ে ভয়ে গায়ে সব লোম দাঁড়িয়ে গেল। ও চিৎকার করতে চাইলে ছুটে পালাতে পারছে না। অদ্ভুত কোনো শক্তি যেন ওরকে আটকে রেখেছে। পরের দিন সকালে রানার লাশ পাওয়া গেল বাঁশঝাড়ে। ওর গলাতে ছিল লাল লাল আঙুলের ছাপ। রনি ও হাসানের দাদুর মৃত্যু গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়লো। পরের দিনের বেলায়ও কেউ বাঁশঝাড়ের কাছে যেতে চেত না। এভাবেই কেটে গেল কিছুদিন। সেদিন রাতের বেলায় মিতু নিজের ঘরে শুয়ে জানালা দিয়ে চাঁদ দেখছিল। গরম বেশি পড়ছে বলে দরজাটা খোলা ছিল। টেবিলের উপর হারিকেনটা মৃদু আলো দিচ্ছে। তখনই কালো একটা বিড়াল মিউ মিউ করতে করতে দরজা দিয়ে ঢুকে খাটের নিচে চলে গেল। রনি দ্রুত উকি দিয়ে খাঁচের নিচে দেখলো, ওইদিকে ওর গায়ের রক্ত হিম হয়ে গেল। ও দেখলো খাটের তলায় এক ভয়ঙ্কর অবিশ্রী চেহারা একজন ওর দিকে তাকিয়েছে। চার চোখ দুটো কঠোরবিহীন লাল টকটকে। রনি কিছু বোঝার আগেই এখানে ওখানে
খাটের নিচে টেনে নিয়ে গেল। একটু পরে ওর বাড়িতে চেঁচামেচি শুরু হলো, রনিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই চারদিকে খুঁজতে লাগলো। হাসান সাত পাঁচ না ভেবে বাজারের কাছে গেল। চাঁদের আলোতে অস্পষ্ট দেখতে পেল রনির লাশটা পড়ে আছে বাজারের মাঝখানে। চিৎকার দিল হাসান। ওর চিৎকার শুনে সবাই ছুটে আসলো বাজারের কাছে। রনির লাশটা বাড়িতে নিয়ে আসা হলো। ওর গলাতেও লাল লাল রক্তের ছাপ দেখা গেল। রাতে হাসান নিজের ঘরে শুয়ে ভাবতে লাগলো রনির মৃত্যুর বিষয়। এত রাতে ওর বাজারে যাওয়ার কথা না, তাহলে এই দৃশ্যটা ওকে টেনে নিয়ে ওখানে মেরে ফেলেছে। কিন্তু মারবে কেন? দাদু তো বলেছিল কালো বিড়াল হতে সাবধানে থাকতে। তাহলে কি এগুলার পিছনে কালো বিড়ালের কোনো রহস্য আছে? পরের দিন সকালে গ্রামের মানুষ একটি কবিরাজ ডাকলো। কবিরাজ খুলে বলল হলো সমস্ত ঘটনা। তিনি সব শুনে বাজারের কাছে গেলেন। চোখ বন্ধ করে মন্ত্র পড়তে শুরু করলেন। তখনই শো শো বাতাস বইতে লাগলো বাজারে। কিন্তু বাতাসের মাঝে ভয়ঙ্কর কোনো কিছুর গড় গড় শব্দ আর বিড়ালের মিউ মিউ শোনা গেল। গ্রামের একজন মানুষ সব ভয়ে ছুটলো। কবিরাজ একটু চোখ খুললেন। তার চোখ দুটো লাল লাল টকটকে বর্ণ ধারণ করলো। বিড়বিড় করে বলতে লাগলো, এই গ্রাম ছেড়ে পালিয়ে যাও, না হলে কাউকে বাঁচতে দেব না। সবাইকে মেরে ফেলবো। তিনিও দ্রুত গ্রাম ছেড়ে চলে গেলেন। হাসান খুব অবাক হলো। কবিরাজ চোখ বন্ধ করে এমন কি দেখলো ভয়ে পালালো। সবাইকে গ্রাম ছেড়ে চলে যেতে বলল, কিছুই বুঝতে পারলো না। 2 দিন পরের কথা। ইতিমধ্যে গ্রাম ছেড়ে চলে গেছে। বাকি যারা গ্রামে আছে তারা সবাই ভয়ে ভয়ে বাড়িতে থাকলো। সেদিন রাতে বশির মিয়া ঘুমাচ্ছিলেন। হঠাৎ করে গোয়াল ঘর থেকে কিসের যেন ধস্তাধস্তির শব্দ পেলেন। লণ্ডত হাতে ঘর থেকে বের হয়ে গোয়ালঘরের কাছে গেলেন। লণ্ডত হাত লতে তিনি দেখতে পেলেন ভয়ে তার নিঃশ্বাস বন্ধ হয়ে উপক্রম হলো। তিনি দেখলেন একটি গরু মাটিতে লুটে পড়ে আছে। গরুর গলাটা কাটা, সেখান থেকে ফিনিয়ে রক্ত পড়ছে। একটি কালো বিড়াল গরুর গলার উপরে বসে রক্ত খাচ্ছে। চিৎকার করে অজ্ঞান হয়ে গেলেন তিনি। চিৎকার শুনে স্ত্রী আর প্রতিবেশীরা ছুটে আসলো। তারা এসে কিছু দেখলো না, শুধু দেখলো একটি কালো বিড়াল মিয়াও মিয়াও করে বাজারের দিকে চলে যাচ্ছে। জ্ঞান ফিরল বশির মিয়া। সবাই বললেন ভয়ঙ্কর সেই ঘটনাটি বিসর্জন বর্ণনা শুনে সবার গায়ে কাটা উঠলো। হাসান বশির মিয়ার বাড়ি থেকে বের হয়ে ভাবতে লাগলো গ্রামের জনন শূন্য হওয়া আগেই কিছু করতে হবে। আমি আমার দাদুর মৃত্যুর প্রতিশোধ নিতে চাই, এই গ্রামকে বাঁচাতে চাই। এসব কথা ভাবতে ভাবতে মনে পড়লো কবিরাজের কথা। ও পা বাড়ালো কবিরাজের বাড়ির উদ্দেশ্যে। হাসানকে দেখে কবিরাজ বলল, কি ব্যাপার, আবার কেন এসেছো? আমি বলেছি সবাইকে গ্রাম ছেড়ে চলে যেতে। হাসান শান্ত কণ্ঠে বলল, দেখুন, সবাই যদি গ্রাম ছেড়ে চলে যায় তাহলে এই গ্রামে শ্মশানে পরিণত হয়ে যাবে। তাছাড়া গ্রামের দরিদ্র মানুষগুলো গ্রাম ছেড়ে কোথায় বা যাবে? ঘটনাটা আসলে কি একটু খুলে বলুন। আমাদের গ্রাম ভয়ঙ্কর এক অর্পিত আত্মার কেবলে পড়েছে। ও সবাইকে মেরে ফেলবে, কাউকে বাঁচতে দিবে না। আমার কোনো মন্ত্রে ওকে বশ করে আনতে পারবো না। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তরের সাথে জড়িয়ে আছে তোমাদের গ্রাম বহু বছর পুরানো জমিদার বাড়ির রহস্য। ওটা জানার খুব সাহস দরকার। আপনি আমাকে বলুন, আমি গ্রামের সবকিছু করতে রাজি আছি। কবিরাজ হাসানের দিকে তাকিয়ে বলল, তোমাদের গ্রামের শেষে সেই জঙ্গল আছে যেখানে পুরনো একটি জমিদার বাড়ি আছে, চিনো সেটা? হ্যাঁ চিনি, সেখানে তো কেউ আসা যাওয়া করে না, অনেক পুরাতন আর ভাঙাচুরা সেটা। ওই বাড়িতে একটা গুপ্তঘর আছে। ওই ঘরে একটা বই আছে। মাঝরাতে যে সেই বইটা আনতে হবে। ওই বইয়ের মধ্যে সব উত্তর আছে। ঠিক আছে, আমি ওই বইটা নিয়ে আসবো। যতটা সহজ ভাবছো কাজটা তার থেকেও কঠিন। খুব সাহসী না হলে ওই কাজটা করা সম্ভব নয়। সেখানে যাওয়ার পথে অস্বাভাবিক ভয়ঙ্কর অনেক ঘটনার সম্মুখীন হতে হবে। যদি সাহস হারানো যাবে না কিছুতেই। তিনি নির্ঘাত মৃত্যু
আর কোনো অবস্থাতেই পিছনে তাকানো যাবে না, কেউ ডাকলেও তাকানো যাবে না। মনে রেখো, এই কাজে যদি একবার বিফল হও তাহলে তোমাদের ওই গ্রাম অভিশপ্ত আত্মার এক নিমিষে শাসন হয়ে যাবে। আমি যাব ওখানে, আমি যাব। আমি এই গ্রামের জন্য সবকিছু করতে প্রস্তুত। কবিরাজ ওর পিঠে চাপড়ে দিয়ে বলল, কবজ দিয়ে বলল, হাতে বেঁধে নাও, এটা বিপদ আপদ থেকে রক্ষা করবে তোমাকে। হাসান কবিরাজের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি চলে আসলো। রাস্তা দিয়ে যাওয়ার সময় হাসান শুনতে পেল তাকে কেউ বলছে, যাস না ওখানে, মেরে ফেলবো, তোদের সব কটাকে মেরে ফেলবো, বাঁচতে দেব না কাউকে না। হি হা 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 হা, হি হা 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 হা। হাসান বলল, কে ওখানে, কে? তারপর হাসান এটা বলতে সাথে সাথে জ্ঞান হারালো। তো আপনাদের কাছে গল্পটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আরো এরকম গল্প পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই কমেন্ট করবেন, আমি আরো এরকম নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকেন।